হাসপাতালগুলোতে শয্যা পড়ে আছে, রোগী নেই। ঘরে বিভিন্ন জায়গাতে রোগী আছে, কিন্তু তারা চিকিৎসকের কাছে যেতে পারছেন না, চিকিৎসা পাচ্ছে না, চিকিৎসা নেই। অনেকে হাসপাতালে যাওয়ার আগেই মারা যাচ্ছেন, অনেকে রোগ নিয়ে হাসপাতালে ভয়ে যাচ্ছেন না। এবং যেসব বিষয়গুলো নিজেদের কাছে নিয়ে সুরক্ষা সামগ্রী হিসেবে গ্রহণ করে চিকিৎসকরা ভালো থাকবেন, সেগুলো সরবরাহে অনিয়ম আছে, জালিয়াতি আছে, দুর্নীতি আছে এবং সিন্ডিকেটের অভিযোগ আছে। বেহাল অবস্থা বলা হচ্ছে স্বাস্থ্য খাতকে। এই যে এত সব সমস্যা, এত কিছু, সেগুলো আসলে বদলাবে কবে? সেই সংকটের সমাধান হবে কিভাবে? এর মধ্যে আমরা বেশ কিছু উদ্যোগও দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদত্যাগ করেছেন, নতুন একজন মহাপরিচালক এসেছেন এবং তিনি ঝটিকা সফরে হাসপাতাল পরিদর্শন করতে শুরু করেছেন। আজ আমাদের জানার বিষয় যে স্বাস্থ্য খাতের যেসব অনিয়ম, অব্যবস্থাপনা, সংকট আছে, সেগুলো দূর হবে কিভাবে। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি জনতন্ত্রে গণতন্ত্রে। আমার আমন্ত্রিত অতিথি আছেন চারজন। আমার সঙ্গে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর রশিদি মাহবুব। আমার সঙ্গে রয়েছেন আইইডিসিআর এর উপদেষ্টা জনাব ডক্টর মোশতাক হোসেন এবং শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হানিফ যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমি আলোচনা শুরু করতে চাই আইইডিসিআর এর উপদেষ্টা জনাব ডক্টর মোশতাক হোসেনকে দিয়ে। আমাদের এই সংকট যা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে এবং চিকিৎসা ব্যবস্থার প্রতি রোগীদের একটি অনাস্থা তৈরি করছে, এই সংকট কিভাবে দূর হবে? জনাব মোশতাক হোসেন। দেখুন, এটা একটা আংশিক চিত্র যে অনাস্থা কিন্তু আবার আস্থাও আছে। এক ব্যাপক সংখ্যক রোগী কিন্তু এখন তারা জানেন যে করোনা মৃদু লক্ষণ হলে হাসপাতালে না গেলেও চলে। এটা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কৃতিত্ব বটেই। আমরা আমাদের করোনা মহামারীকে একটু ধীর গতি করতে পেরেছি। আমাদের এখানে শনাক্ত হয়েছে 8ই মার্চ, অর্থাৎ পুরো ফেব্রুয়ারি মাস, তারপরে মার্চের প্রথম দিকে, এবং 26শে মার্চ থেকে গোটা দেশে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ঘরে থাকার জন্য নির্দেশনা, যাকে আপনারা লকডাউন বলছেন। এই কারণে আপনার এপ্রিল মাস, মে মাসের মাঝামাঝি পর্যন্ত সংক্রমণটা ধীর গতি ছিল। ফলে সারা বিশ্বে করোনা চিকিৎসার যে সর্বশেষ বৈজ্ঞানিক ডেভেলপমেন্ট গুলো, সেগুলো কিন্তু আমাদের চিকিৎসকরা জেনেছেন। এবং করোনা কিভাবে ছড়ায়, কিভাবে ছড়ায় না, তারও কিন্তু অনেক বৈজ্ঞানিক তথ্য আমাদের বাংলাদেশ সহ যে সমস্ত দেশে সংক্রমণটা ধীর গতি করা গেছে তারা জেনেছে। এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়, বিশেষ করে গ্রামাঞ্চলে জনস্বাস্থ্য কাঠামো একটা স্বয়ংক্রিয়ভাবে কিন্তু তারা কাজ করে। এ কারণে কিন্তু রোগীদের যে সংক্রমণের হারটা খুব একটা কম না হলেও মৃত্যুর সংখ্যাটা কম। এবং এজন্য মানুষ যারা এখন আক্রান্ত হচ্ছে তাদের একটা বড় অংশ তারা বাসায় থাকছে। তবে তার বাইরেও আছে। হাসপাতালে এর আগে ভর্তি হতে গিয়ে নানা হেনস্থা, হাসপাতালে সিট থাকলেও কোনো কোনো হাসপাতালে কর্তৃপক্ষ দায়িত্ব এড়াবার জন্য রোগীদেরকে পিং পং বলের মতো বা ক্যারাম বোর্ডের গুটির মতো ঠেলে অন্যদিকে পাঠিয়ে দিত, সরকারি বেসরকারি উভয় প্রকার হাসপাতালে। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর একটা খুবই প্রশংসনীয় কাজ করেছে। তারা গণমাধ্যমে প্রকাশ করছে এখন কতটা সিট কতটা হাসপাতালে আছে। কাজে হাসপাতালে সিট নেই এই কথাটি বলার কোনো অবকাশ নেই। তবে তারপরও ভয় থেকে গেছে যারা সমাজের প্রান্তিক মানুষ, তারা মনে করছেন হাসপাতালে গেলে ভর্তি হতে পারবেন না, এবং তারা মনে করছেন যে হাসপাতালে বিছানায় কারো কাছে যেতে দেওয়া হবে না, তিনি মরে পড়ে থাকবেন। এবং প্রথম দিকে হয়েছে যে কোনো একজন রোগী একটা বিশেষ হাসপাতালে তিনি বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সমস্ত ঘটনা কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলেছে যে আমার রোগী যতই হোক, যেহেতু করোনার কোনো প্রকাশ্য চিকিৎসা নেই, সত্যিকারের চিকিৎসা নেই, তাহলে আমি বাসাতেই রাখি। যদিও অক্সিজেনটা বাসায় বসে দেওয়ার চেষ্টা করলেও সেটা বাসায় থেকে অক্সিজেন করা যাবে না। এই অবস্থাকে আমি অস্বীকার করছি না। এবং হাসপাতালের কোনো কোনো জায়গায় যে কেউ কেউ দায়িত্বহীন কাজ করছেন সেটাও কিন্তু একটা অংশ। এবং এর জন্য হাসপাতালের মৃত্যুর হারটা আমাদের এখানে কিন্তু যেটা মারা যাচ্ছে এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। প্রায় শতকরা 25% করোনা রোগী হাসপাতালে মৃত্যুবরণ করছেন, বা 20%। এটিও কিন্তু কমিয়ে আনা যায় যদি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে যদি যে অব্যবস্থা ছিল, যতটুকু এখনো আছে, সেটা যদি দূর করা যায়। মহাপরিচালক মহোদয় হাসপাতালে পরিদর্শন করছেন। আশা করি তিনি এই যে অব্যবস্থার দিকটি, করোনা রোগী নিয়ে আসুক কিংবা করোনা ছাড়াই যারা হাসপাতালে আসুক, তাদেরকে ভর্তির ক্ষেত্রে যে অব্যবস্থা, হাসপাতালে যে সিট নেই আছে এখন,
সেটা যদি না হয় তাহলে কিন্তু মৃত্যুর সংখ্যা আমাদের অনেক জি কমিয়ে আরো জনাব ডক্টর কমিয়ে রাখা মোশতাক যাবে। হোসেন, আপনি একটি কথা বলছেন যে সবাইকে হাসপাতালে যেতে হবে না, যাদের উপসর্গ মৃদু, বিশেষ করে যারা কোভিড-19 রোগে ভুগছেন, কিন্তু তাদেরকে তো রাখতে হবে কোয়ারেন্টিনে। তারা ঠিকঠাক মতো কোয়ারেন্টিনে আছেন কিনা, অর্থাৎ রোগটি তারা ছড়িয়ে দিচ্ছেন না, এটি নিশ্চিত হওয়ার জন্য কোনো ব্যবস্থা কি আমাদের স্বাস্থ্য সেবা খাতের আছে? একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে টেস্ট করে একজন পজিটিভ করা হলো, তারপরে যদি তার কোনো খবর না রাখা হয় তাহলে মানুষ টেস্ট করতে আগ্রহ দেখাবে না। এপ্রিল মাস পর্যন্ত প্রতিটি রোগী যারা পজিটিভ তাদেরকে প্রত্যেকটা সরকারি ডাক্তার ফলো আপ করেছে, তাদের সাথে যারা কন্ট্যাক্ট ছিল তাদের ট্রেসিং করে তাদেরকে কোয়ারেন্টাইন করেছে, এবং যারা পজিটিভ তাদেরকে আইসোলেশনে ছিল, বাসাতেই হোক হাসপাতালে গেলে তো অবশ্যই সেই আইসোলেশনটা নিশ্চিত না করলে সেই নিশ্চিতটা করবে কে? সেটা করবে স্বাস্থ্য বিভাগ, সেটা করবে জনস্বাস্থ্য কর্তৃপক্ষ, আইডিসিআর, স্বাস্থ্য অধিদপ্তর, সেটা করতে হবে। সেটা কিন্তু মে মাস থেকে একেবারেই ছিল না, এটা ইদানিং কিছুটা হচ্ছে। এখন টেলিফোন করে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে যারা পজিটিভ হচ্ছেন তাদেরকে ফলো আপ করা এবং তাদের কন্ট্যাক্ট গুলো ট্রেসিং করে কোয়ারেন্টাইন করার কাজটা হয়তো সেভাবে হচ্ছে না। জেলা পর্যায়ে সিভিল সার্জন যারা তাদের কাছে খবরটা গেলে তারা কিন্তু করছেন। শহরাঞ্চলে এই কাজটি একেবারেই হচ্ছে না। আমি বিভিন্ন জায়গায় আপনাদের মাধ্যমে বলেছি যে গ্রামাঞ্চলে সিভিল সার্জন বা ইউএসএফপিওর যে স্বাস্থ্য কাঠামো আছে, তাদের মাঠ কর্মী আছে, তারা কিন্তু কিছু না কিছু কাজ করছেন তাদের স্বয়ংক্রিয়ভাবেই। কিন্তু বিশাল শহরাঞ্চল ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ যেখানে সিটি কর্পোরেশন, সেখানে এরকম স্বাস্থ্য কাঠামো নেই যেভাবে সিভিল সার্জনের নেতৃত্বে উপজেলাগুলোতে আছে। এখানে কিন্তু একেবারেই রোগীদের ট্রেসিং করা যাচ্ছে না এবং রোগীরা হারিয়ে যাচ্ছে। তারা স্যাম্পল নিয়ে তাদের টেলিফোন করলে পাওয়া যাচ্ছে না, টেলিফোন নাম্বার ভুল দিচ্ছে, ঠিকানা ভুল দিচ্ছে। এই কারণে যে তারা একটা হচ্ছে সোশ্যাল স্টিগমা, তারা ভয় পাচ্ছেন যে আমার বাড়িওয়ালা বের করে দিবে, টোটাল বাড়িটা লকডাউন হয়ে যাবে। আরেকদিকে হচ্ছে তো আমি টেলিফোন নাম্বার দিয়ে লাভকে বিরক্ত করছি। আমি গবেষণার জন্য এখন একটা নতুন উৎপাদ যে গবেষণার নামে একজন পজিটিভ রোগীর কাছে 10-12টা টেলিফোন আসছে ডেইলি। এটাও একটা সমন্বয় হওয়া দরকার। যারা গবেষণা করবেন তারা সরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে বা একটা বডির সঙ্গে সমন্বয় করে রোগীদেরকে কথা বলা উচিত। তাহলে এই কারণে অনেকে টেলিফোন বন্ধ করে রাখছেন। এই সমস্ত নানা সমস্যা, যদি এগুলো বড় সমস্যা না, কিন্তু ছোট ছোট সমস্যা কিন্তু গুজবের জন্ম দেয়। এই জন্য কিন্তু মানুষ টেলিফোন নাম্বারটা ঠিক মতো দিচ্ছেন না। জি, আমি আপনার কাছে আমি আবার আসবো। আমি একটু এই প্রসঙ্গ নিয়ে অধ্যাপক ডক্টর রশিদী মাহবুবের কাছে যেতে চাই যে গবেষণার নামে রোগীকে হয়রানি এবং রোগী পজিটিভ চিহ্নিত হওয়ার পর তিনি জনারণ্যে মিশে যাচ্ছেন, নিজেকে আলাদা রাখছেন না। এর পাশাপাশি অন্যান্য রোগে যারা ভুগছেন তারা তো চিকিৎসা পাওয়ার আশা কি ছেড়েই দেবেন বাংলাদেশে? এই ব্যবস্থা কি বদলাবে না? এটা বলছেন গবেষণাটাকে রোগীদের তো হয়রানি করার কথা না। যেটা গবেষণাতে যে থাকবে তার সাথে কিন্তু আপনার কথা বলে তার সাথে পারমিশন নিয়ে তার কাজগুলো করার কথা। আপনি গবেষণা করবেন আর ওই লোক জানবে না, সে ভলান্টিয়ার হবে কি হবে না, এটা কিন্তু তার নিজস্ব অপশন। এই জায়গাতে কিন্তু আপনার মিক্স আপ করার দরকার নেই। সে যদি ভলান্টিয়ার না হতে চায়, ইউ ক্যান গেট রিড অফ ইট। সেই প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে চিকিৎসা। চিকিৎসাটা কিন্তু করাতে হবে। চিকিৎসা করাতে গেলে তার সাথে যোগাযোগ স্বাস্থ্য বিভাগের করতে হবে, কারণ এটা কিন্তু আইনের আওতায়, গবেষণাটা আইনের আওতায়। কারণ যে লোকের ইনফেক্টেড আছে সেটা কিন্তু এই 2018 যে আইন, সে কিন্তু ফ্রি না। রাষ্ট্র তার কাছ থেকে চিকিৎসা করাতে বাধ্য এবং তাকে আইসোলেশনে থেকে যোগাযোগটা করতে হবে। এই দুইটা এক না। 2 নম্বর যেটা হলো, আরেকটা কি বললেন আপনি? সেকেন্ডটা কি বললেন? অনেক অন্যান্য রোগে যারা ভুগছেন, যাদের আসলে কোভিড-19 রোগ নয়, তারাও তো ঠিকঠাক মতো চিকিৎসা পাচ্ছেন না। কিছু মানুষ আছেন যাদের সবসময়ই ডাক্তারের পরামর্শে থাকতে হয়, যারা বয়স্ক আছেন, যারা শিশু আছে, যাদের ক্রনিক ডিজিজ আছে, তারা কি ঠিকঠাক মতো এখন চিকিৎসা পাচ্ছে? এটার মধ্যে প্রশ্নটা আসছে যে কোভিড আক্রান্তের যখন মহামারী দেখা দিল, রোগীরও কিন্তু হাসপাতালে আসা বন্ধ করে দিয়েছে। কারণ তাদের পক্ষ কোন হাসপাতালে কোভিড তারা আক্রান্ত হবে কি হবে না সেটা কিন্তু তারাও বন্ধ করেছে। কিন্তু জরুরি চিকিৎসা যেটা, সেটা তো বন্ধ করলে জীবন হবে। জরুরি চিকিৎসাটা দিতেই হবে, কোভিড থাকুক না থাকুক। জরুরি, যেহেতু এটা লাইফ সেভিং, এবং সেটা কোনো জায়গায় যাচ্ছে, কোনো জায়গায় ওরা হ্যারাসমেন্টও হচ্ছে। সেই হ্যারাসমেন্টটাকে অ্যাভয়েড করার জন্য, কারণ সেখানে করোনা টেস্টের নামে তাদেরকে ধাক্কা দিয়ে সরায় দেওয়া হচ্ছে। কিন্তু করোনা রোগীকেও তো যে জরুরি চিকিৎসা দেওয়া যায় সেই প্রোটোকলও আছে, সেটা হয়তো বৃহত্তর চিকিৎসক মহলে
বা ইনস্টিটিউশনালে সেইভাবে ফ্রেম করে নাই এবং দায়বদ্ধতা তো ঠিক করে নাই, সেখানে একটা সাফারিংস হচ্ছে। প্রাইভেট সেক্টর হচ্ছে ওয়ার্ড সাফারার, কারণ প্রাইভেট সেক্টরটা কিন্তু এখানে পার্টিকুলারলি যেগুলো আমাদের দেশে বড় দামি হাসপাতাল না, ছোটখাটো, তারা কিন্তু বন্ধ করে দিয়েছে, এখন তারা শুরু করছে। আর তৃতীয় যেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্রনিক রোগীরই কিন্তু তার বেসিক ডাক্তার একজন আছে যার সাথে সে যোগাযোগ বা যাকে চিকিৎসা করায়, এটা তাদেরও কিন্তু টেলিফোনে যোগাযোগের স্কোপ আছে এবং তারা সেই মেসেজ দিয়ে নিতে পারে, এবং কোনো কোনো জায়গায় টেলিমেডিসিনের জন্য দরজাও খোলা আছে। সুতরাং টেলিমেডিসিনটা কিন্তু খোলা নাই, যোগাযোগটাও খোলা নাই, খোলা বন্ধ আছে ফিজিক্যাল প্রেজেন্সটা। আর ফিজিক্যাল প্রেজেন্সটা করতে গেলে যেই ডাক্তার তাকে দেখতো তার সাথে যোগাযোগ করে আসতে হবে, না হয় ওই ডাক্তাররা এখন যেহেতু তাদেরকে প্রোটেকশন নিতে হয়, প্রোটেকশন নিয়ে রুগী দেখতে হয়, তারা কিন্তু আগের মতো দেখে না। সুতরাং ইট গোজ অন অ্যাপয়েন্টমেন্ট। সুতরাং এই জিনিসগুলো হয়তো আরো কম্প্রিহেন্সিভ করে বেটার করা যায়, এবং এখন বেটার করার সময় আসছে। ভয়ভীতি তাদেরও চলে গেছে, ডাক্তারদেরও চলে গেছে। আমি আপনার কাছে আসবো অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান। আপনি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, চিকিৎসকদের নিয়ে আপনার কাজ। আপনি খুব ভালোই জানেন যে আমাদের দেশের চিকিৎসকরা রুগীকে কাছে নিয়ে রুগীর নিজের হাতে রুগীর নার্ভ পরীক্ষা করে চিকিৎসা দিয়ে অভ্যস্ত, এবং এখন যখন টেলিমেডিসিন চলছে বা দূর থেকে ফোনে চিকিৎসা দেওয়া হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে যখন রুগী ডাক্তারের কাছে যেতেই পারছেন না, তখন রুগী অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, চিকিৎসক তো শুধু সেবাই দিচ্ছেন না, তিনি প্রতিনিয়ত নতুন নতুন রুগীকে সেবা দেওয়ার মাধ্যমে তার যে বিদ্যা আছে সেটিকে তিনি ঝালিয়ে নিচ্ছেন। ফলে চিকিৎসকদের প্রতিনিয়ত শেখার যে বিষয়, সেটিও কি এই পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ সাদি। এখানে বিষয়টা আপনারা খুব গভীরভাবে দেখছেন। বিশ্ব একটা নতুন পরিস্থিতি মোকাবেলা করছে, এবং আপনি যদি বাংলাদেশকে বিচ্ছিন্ন করে চিন্তা করেন তাহলে কিন্তু হবে না। আজকে যে সমস্ত কথাগুলো আপনি শুরুতেই বলেছেন, সমস্ত বিশ্বেরই কিন্তু একই চিত্র। হ্যাঁ, এটা WHO গাইডলাইন আছে কিভাবে চিকিৎসা করা হবে, কিভাবে করা হবে। টেলিমেডিসিনের কথা WHO গাইডলাইন আছে, আউটডোর বন্ধ থাকবে, ইমার্জেন্সি এক্সপান্ড করবে, এগুলো কিন্তু সব গাইডলাইনে দেওয়া আছে। এবং সেখানে বাংলাদেশ কিন্তু বিশ্বের থেকে বাইরে নয়। বাংলাদেশের ক্ষেত্রে কিছু নতুন বিষয় হয়েছে যেটা আমাদের দুঃখজনক, যেমন আমরা কিছু দুর্নীতি পেয়েছি, আমরা কিছু অনিয়ম পেয়েছি, সমন্বয়হীনতা পেয়েছি। এখানে আপনাকে এই দুঃসময়ে বা এই করোনা কালীন সময়ে কিন্তু একটা চিত্র খুব ভালোভাবে এসছে, যে আমাদের চিকিৎসকরা কিন্তু যথেষ্ট মোকাবেলা করেছে, আমাদের ব্যবস্থাপনাটা দুর্বল সেটা উন্মোচিত হয়েছে। সেই কারণে ঢালাওভাবে বলা ঠিক হবে না, কারণ আজকে ধরেন যে আমরা যেহেতু যুক্ত আছি, আমরা সকলেই যারা এখানে চিকিৎসক আছি, আমাদের কিন্তু সকল তথ্যই মোটামুটি আছে। সেখানে আপনার যে হাসপাতালে রুগীরা গেলে কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে। এখন সমস্যা যেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে টেলিমেডিসিনও কিন্তু এক ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতি, এবং সেইখানে একেবারে স্বাভাবিক অবস্থার মতো চিকিৎসা বিশ্বের কোথাও কিন্তু হচ্ছে না। সব জায়গাতে টেলিমেডিসিন মূলত ব্যবহার করা হচ্ছে, এবং এটা আমাদের গাইডলাইন, আন্তর্জাতিক গাইডলাইনের ভিত্তিতে হচ্ছে। এই কারণে আপনি যেটা কিছুটা ব্যাহত তো হয়েছে, গোটা বিশ্বের অর্থনীতি হুমকির মুখে, গোটা বিশ্বের জনজীবন হুমকির মুখে, শত শত কোটি মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাচ্ছে, এটা তো আছেই। এটা তো ধরেন যে এই পরিস্থিতি মানুষকে এখানে ঠেলে দিয়েছে, এখানে তো মানুষ ইচ্ছা করে করছে না তা নয়। এবং এখানে আমরা মনে করি যে এখন কিন্তু অনলাইন ক্লাসও হচ্ছে, মেডিকেল কলেজগুলোতে হচ্ছে, পোস্ট গ্রাজুয়েশনও হচ্ছে। সে কারণে আমার মনে হয় যে কিছু আমাদের যে ক্ষতি সেটা কিন্তু মেনে নিতে হবে, এবং কিছু ক্ষতি পূরণ করা যেত, কিন্তু কিছু ক্ষতি পূরণ করা কেউ পারছে না, শুধু বাংলাদেশ না। বাংলাদেশ তো আমরা একটা নিম্ন মধ্যম আয়ের দেশ, সে কারণে আমরা মনে করি যে সবটাই কিন্তু আপনার নেগেটিভলি দেখলে হবে না। আজকে দেখেন যে যদি আমি মানুষের সচেতনতার কথাই বলি, বাংলাদেশের মানুষ কিন্তু যথেষ্ট সচেতন। আমাদের হিসাবে ধরেন 10% বা 20% মানুষ হয়তো মানছে না বললে ঠিক হবে না, তারা হয়তো বেরোতে বাধ্য হচ্ছে। আজকে দেখেন, আজকে রিপোর্টে যদি দেখেন, আপনারাও করেছেন, সব টেলিভিশনে করেছে, লঞ্চ ঘাটে কিন্তু ভিড় নেই।
লঞ্চের ভেতরে কিন্তু লোক কম। আজকে বাসগুলোও তো কোনো ভিড় নেই। যে আমাদের যে বাড়িতে যাওয়ার একটা উন্মাদনা আছে আমাদের সংস্কৃতির অংশ হিসেবে, ঈদে মায়ের কাছে যাওয়া, গ্রামে যাওয়া, আত্মীয় পরিজন কাছে যাওয়া, সেটা কিন্তু এবার অনেকটা নিয়ন্ত্রিত হয়েছে। এবং এটা আমি মনে করি জনগণ যথেষ্ট সচেতন হয়েছে বলেই আমাদের কাছে মনে হয়েছে। এবং সেই জায়গাটা ধরেন যে আরেকটি বিষয় আমি বলি, গোটা বিশ্বে কিন্তু পরিস্থিতি অভ্যস্ত হয়ে যাচ্ছে। আজকে যে কথাগুলো এর আগে আমাদের বক্তারা বলেছেন, সেখানে ধরেন যে একটি এই তো দুঃখ বেদনার মধ্যেও কিন্তু আমাদের একটা সুখবর সবসময় বই বেড়াচ্ছি যে যত রোগী আছে আজকে গোটা বিশ্বে, আজকে গোটা বিশ্বে রোগীর সংখ্যা হলো চিকিৎসাধীন রোগীর সংখ্যা হচ্ছে 57,85,363 জন। এরা চিকিৎসাধীন আছে, আর অনেকে ভালো হয়ে গেছে এবং কিছু মৃত্যুবরণ করেছে। এর মধ্যে কিন্তু 99% মাইল্ড বা নম্র ধরনের রোগী, এবং যাদের চিকিৎসা, যেটা ডক্টর মোস্তাক ক্লিয়ারলি বলেছেন, তাদের চিকিৎসা বাড়িতেই হয়। এখন সেই কথাটা হলো যে ফলো আপটা হয় কিনা, এবং এটা সত্যি কথা আমাদের টিম কিন্তু কাজ করছে। এবং আমরা জানি যে পুলিশ যাচ্ছে তাদের আইসোলেশনে করার জন্য, সেই কারণে অবসর খবর আমরা রাখি ভালোভাবেই। ঢাকাতে যেটা সমন্বয়হীনতা ছিল, সেখানে ধরেন যে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে, সেখানে সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে, অতিরিক্ত সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য মহাপরিচালককে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করি নতুন যারা এসছে, নতুনদের জন্য একটু অসুবিধা, কারণ চলন্ত যুদ্ধের মধ্যে, চলন্ত গাড়ির মধ্যে হুট করে উঠে দিকে যাওয়া এটাও একটা কঠিন কাজ। সে কারণে আমরা মনে করি তারা যদি, যারা চলমান এই জায়গায় কাজ করেছে, অনেকেই কিন্তু কাজ করছে, যেমন আমরা ডিজি অফিসের কথা যদি বলি, আইডিস, তাদের কিন্তু অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতাকে সাথে নিয়ে নতুন যারা এসছে তাদের কিন্তু কাজ করতে হবে। তারা যদি নতুন করে কিছু নিজের মতো করে করতে, তাহলে হবে না। তো এবার ধরনের বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুরু থেকেই 16টা আমাদের দিক নির্দেশনা, প্রধান দিক নির্দেশ দিয়েছে। এগুলো অনুসরণ করলেই কিন্তু যে সমস্ত দেশ অনুসরণ করেছে সেই সমস্ত দেশ কিন্তু ভালো করেছে। এই যে আপনি বলছেন সরিয়ে দেওয়া হয়েছে, যেসব কারণে সরিয়ে দেওয়া হয়েছে সেই কারণগুলো দূর করার জন্য সরিয়ে দেয়াই কি সর্বশ্রেষ্ঠ সমাধান? নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। আমরা প্রথম থেকেই, আমরা তো শুরু থেকেই কথা বলছি, আমরা থেকেই বলেছি যত অনিয়ম, যত দুর্নীতি, সেগুলি কমিশন করে এগুলা তদন্ত করতে হবে। এবং যারা দায়ী ব্যক্তি, এরকম মানুষের জীবন নিয়ে ছিনে ফেলে, যেমন আমি এখানে একটা কথা বলতে চাই সাদি, সেটি হলো আমাদের দেশে প্রায় আপনার 3,035 জন আমাদের মাঝকেন্দ্রে চলে গেছে। এখানে আমাদের দেশের বিশিষ্ট রাজনীতিবিদ আছে, আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবী আছে, আমাদের চিকিৎসক আছে, সাংবাদিক আছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে। আমাদের থেকে 85 জন প্রথিত যশা চিকিৎসক আমাদের ছেড়ে চলে গেছেন, এবং এই মৃত্যু হচ্ছে করোনা ভাইরাসে। কিন্তু গাফিলতির জন্য মৃত্যুর দায়িত্ব আমাদের কাউকে না কাউকে নিতে হবে। ভুলের জন্য যদি মৃত্যু হয়, সেখানে অবশ্যই আমরা মনে করি যারা দায়ী তাদেরকে না হলে কিন্তু আমরা এগোতে পারবো না, দেশ কিন্তু এগোবে না। আমরা যদি অন্যায়ের বা দুর্নীতির বা অনিয়মের যদি নিরপেক্ষভাবে তদন্ত না করে, যদি দৃষ্টান্ত শাস্তি না দিই, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। আমরা সেটা বারবার সরকার দাবি করেছি। দায় নির্ধারণ এবং পরিমাণ অনুযায়ী দায়ের সাজা, পুরস্কার ইত্যাদি ইত্যাদি দেওয়ার বিষয় নিয়ে আমি আলোচনা আবারও আসবো। আমি একটু জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ হানিফের কাছে যেতে চাই। যে আমরা দেখেছি পত্রিকাতে যে 20 শয্যার একটি শিশুদের জন্য করোনা ইউনিট খোলা হয়েছে মাত্র কয়েকদিন আগে। তাহলে ব্যবস্থাপনা সংকটের কথা বলছিলেন প্রফেসর কামরুল হাসান খান, শিশুদের জন্য এই সময়ে এসে ব্যবস্থাপনা কি ঠিকঠাক আছে? কি বলবেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আমরা যদি ইন্টারন্যাশনাল অন্যান্য কান্ট্রির সাথে কম্পেয়ার করি, যে অনেক কান্ট্রিতে কিন্তু বাচ্চাদের করোনা ডিটেক্টেড হয় না, কিন্তু সেই তুলনায় কিন্তু আমাদের এদিকে বাংলাদেশে 18 বছরের নিচে বাচ্চাদের 9 থেকে 10% বাচ্চা করোনাতে কিন্তু আক্রান্ত হচ্ছে, যাদের ডিটেক্টেড হচ্ছে। এবং সেই তুলনায় যতটুকু ইনিশিয়ালি শুরু হওয়ার কথা ছিল ঠিক অতটুকু হয় নাই। তবে আমরা খুব শর্ট টাইমের মধ্যে, আমাদের যখন হাসপাতালকে বলা হলো, ইনস্ট্রাকশন দেওয়া হলো, আমরা উইদিন 10 to 15 ডেজের মধ্যে আমরা কিন্তু এই ইউনিটটা ডেভেলপ করি। তো ইনিশিয়ালি শুরু করার পর একটু তো অসুবিধা হয়, সবকিছু একতরফা হয় না, কিন্তু আমরা ফুল প্লেজেড আমরা সার্ভিস দিতে পারতেছি। তবে এর বাইরে যে হসপিটালে যেটা আছে, হসপিটালের সার্ভিসটা কিন্তু পুরোদমে চলতেছে, এবং আমাদের ডাক্তাররা পুরোদমে কাজ করতেছে। তবে এইখানে কতগুলো জিনিস প্রফেসর কামরুল বলতেছিলেন যে হেলথ সেক্টরে
আমি স্টিল বলবো হেলথ সেক্টর সম্বন্ধে, আমি এর বাইরে যদি কিছু কথা বলি, আপনার কথার বাইরে, হেলথ সেক্টরে স্টিল কোঅর্ডিনেশন কিন্তু আমাদের নেই। আমাদের সেই মান্দাতারা আমলের যে ল গুলো দিয়ে হেলথ সেক্টর বা বিভিন্ন অর্গানাইজেশন গুলো চালানো হচ্ছে, আমরা কিন্তু সেই এখনো কিন্তু তার কোনো অ্যামেন্ডমেন্ট নাই। তার উপর হচ্ছে এখনো পর্যন্ত সেই যে স্বাধীনতার আগে আমরা যেই দিন নিয়ে মুক্তিযুদ্ধ করেছি, সে লাল ফিতা বলেন বা ফিতার দূরত্ব বলেন, এখনো কিন্তু সেটা পারসিস্ট করে প্রত্যেকটা সেক্টরে। আমরা বলি আমাদের দেশ ডিজিটালাইজড হয়ে গেছে, এখন আমরা ডিজিটালাইজের কিন্তু সেই জিনিসটা এত সুযোগ সুবিধা থাকার পরেও কিন্তু আমরা সেটাকে ইউটিলাইজ করতে পারতেছি না। যেমন ধরে আমরা হেলথ সেক্টরের প্রতিটা যে আমরা হেলথ কমপ্লেক্স বলেন বা বিভিন্ন হেলথ ইনস্টিটিউট গুলো বলেন, এগুলোর সাথে যে সম্মুখ একটা যোগাযোগ থাকা দরকার, এটা যদি আমরা প্রত্যেকটা জিনিস, আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন শাহাদের কথা আসতে পারে এখানে। শাহাদের হাসপাতালকে আমরা পারমিশন দিয়েছি, কিন্তু আমরা যদি এই জিনিসটা প্রত্যেকটা ওর হাসপাতালের প্রাথমিক পর্যায়ে পারমিশন দেওয়ার পর থেকে প্রতিটা মুহূর্ত যদি ওর রিপোর্ট গুলো যে হেলথ মিনিস্ট্রিতে থ্রু ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে রিপোর্টটা যদি আসা হতো, এবং কখন সে রিনিউ করছে, কখন তার পেশেন্ট কিরকম, তাহলে ওর যখন তাকে কোভিড টেস্টের জন্য পারমিশন দেওয়া হয়েছিল, তখন কিন্তু বুঝতে পারতো, সাথে সাথে বুঝতে পারতো, ওর ডাটাটা চলে আসতো। আর আপনারা মিডিয়াতে যারা কাজ করেন, তারা মিডিয়ার লোকরাও কিন্তু এটা এই প্রত্যেকটা ডাটা কিন্তু ওপেন করে দিতে হবে। মিডিয়ার লোকরাও কিন্তু সাথে সাথে এই ডাটাটা পেয়ে যেতেন, তাতে আপনার বেশি অসুবিধা। আর সেকেন্ড থিং হচ্ছে আমাদের যে দুর্নীতি গুলো আছে হেলথ সেক্টরে, প্রত্যেকটা দুর্নীতি, যেমন টেন্ডার গুলো হচ্ছে, ইটস নট ওপেন, ইট শুড বি ভেরি ওপেন। যে এগুলো ওপেন করে দিতে হবে, ওপেন টেন্ডার হতে হবে, সবাই জানবে, সবাই পার্টিসিপেট করতে পারবে। কিন্তু যদি ওপেন যতদিন হবে না, ততদিন পর্যন্ত কিন্তু এই সেক্টরে কোন রকম ডেভেলপ করবে না। আমি আরো দুটো পয়েন্ট আমি অ্যাড করব। একটা হচ্ছে আমাদের হেলথ ইন্স্যুরেন্স। আপনি দেখেন এখন আমরা আর্থিকভাবে কিন্তু সবাই নিঃস্ব ধরতে গেলে, কারণ অনেকের চাকরি নেই, বিশেষ করে অনেকের চাকরি ছাঁটা হয়ে অনেকের চাকরি কিন্তু চলে গেছে, অনেকের ইনকাম নাই। তো এই মুহূর্তে যদি ইন্স্যুরেন্সটা যদি আমাদের থাকতো, হেলথ ইন্স্যুরেন্সটা, তাহলে কিন্তু আমাদের প্রপার ইয়েটা সার্ভিসটা পেত। আর থার্ড হচ্ছে আমার একটা অলওয়েজ, আমি আগেও আপনাদের এই চ্যানেলে বলছি যে প্রত্যেকটা হেলথ সেক্টরকে ইনস্টিটিউটকে অটোনমি দিয়ে দেওয়া উচিত। যেমন ধরেন একটা প্রাইভেট সেক্টর হেলথ কমপ্লেক্স, থানা হেলথ কমপ্লেক্স, এই থানা হেলথ কমপ্লেক্সের যদি তার অটোনমি থাকতো, তাহলে ওইখানে লোকাল যারা গণমান্য ব্যক্তি বা অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজন, এদেরকে দিয়ে একটা কমিটি দিয়ে যদি হেলথ সেক্টরটা চালানো হতো, আর গভর্নমেন্ট যদি প্রতি বছর একটা বাজেট আমাদের শিশু হাসপাতাল চলতেছে, তাহলে ওইখানে কোনো কাজের জন্য কিন্তু সেন্ট্রাল দিকে তাকায় থাকতে হবে না, কারণ ওই টাকা দিয়ে তারা কাজ করতে পারতো। আর সেকেন্ড, আর এর বাইরে হচ্ছে ওই ডাক্তারগুলো কিন্তু ওখান থেকে রিক্রুটেড হতো কি তারা অ্যাকাউন্টেবল হতো। কারণ এর বাইরে না হলে, এরকম লোকাল অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে যদি চালানো না হয়, আপনি হেলথ সেক্টরের কোনো আইডিয়া আছে কিনা জানি না, একটা ডাক্তার যখন একটা হেলথ সেক্টরে কমিউনিটি যায়, তখন কিন্তু সে ওখানকার যারা স্টাফ হয় এদের কাছে কিন্তু জিম্মি হয়ে যায়, জি, এদের বাইরে কিন্তু কোনো কাজ করতে পারে না। একটা তো ওখানে যখন লোকাল অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে যখন এটা চালানো হবে, তখন এটা বেস্ট ওয়েতে চলবে। আর জি। ওরা যখন প্রফেসর ফায়ার করবে। প্রফেসর মোহাম্মদ জি, স্যার। হানিফ, আজানের সময় হলো, আমাকে একটা বিরতি নিতে হচ্ছে। বিরতি থেকে ফিরে এসে আবারও আলোচনায় যাব, আপনারা আমার সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য খাত থেকে আমরা সেবাই চাই, কিন্তু এই সেবা দিতে গেলে অবকাঠামো লাগে, যন্ত্রপাতি লাগে, এবং সেসব সংগ্রহ করার সঙ্গে টেন্ডার, বাণিজ্য, ব্যবসা জড়িয়ে পড়ে, এবং উচ্চারিত হয় দুর্নীতি নামক শব্দটি। কোথা থেকে কি হয়, ফিরে এসে আমরা জানবো। আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমি এবার আলোচনা শুরু করতে চাই জনাব ডাক্তার মোস্তাক হোসেনকে দিয়ে। অধ্যাপক মোহাম্মদ হানিফ বলছেন যে টেন্ডারের যে প্রক্রিয়া আছে সেটা যদি ওপেন করে দেওয়া হয় সবার জন্য, তাহলে স্বাস্থ্য খাতের দুর্নীতি কিছুটা কমতে পারে। ডক্টর মোস্তাক হোসেন, আপনি কি মনে করেন? একটা ভালো কথা বলেছেন। আসলে সরকারি কর্মকাণ্ড
সরকারি কেনাকাটা, আর্থিক বিষয় সবকিছুই আপনার যদি স্বচ্ছতার ভিত্তিতে করা হয়, যেটা যারা বিশেষ করে যারা প্রতিদ্বন্দ্বী যারা আছেন তারা একে অপরের তথ্য জানতে পারেন, যারা জনগণ, গবেষক, যারা গণমাধ্যম তারা যেন জানতে পারেন, এবং স্বচ্ছতার ভিত্তিতে করা এবং বিকেন্দ্রীকৃত করা। আমরা বিকেন্দ্রীকৃত করার বিরুদ্ধে নানা যুক্তি শুনি যে ওরা পারবে না, ওরা দুর্নীতি করবে। আমি যে কেন্দ্রে বসে আছি, আমি যে ভালো, তার প্রমাণটা কি? কাজে বিকেন্দ্রীকরণ করা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, শুধুমাত্র দায়িত্ব বিকেন্দ্রীকরণ না, যে দায়িত্বটা বিকেন্দ্রীকরণ করলেও ক্ষমতাটা দিলেন না। এই যে স্বচ্ছতা, এগুলো অনেক কিছু প্রিন্সিপ আছে সুশাসনের জন্য, সেগুলো সবগুলি আমাদের প্রয়োগ করা উচিত। শুধু স্বাস্থ্য খাত নয়, সমস্ত খাত, সমস্ত সরকার, হোল অফ দ্য গভর্নমেন্ট অ্যাপ্রোচ সেক্ষেত্রে। এবং যারা গভর্নমেন্টের বাইরে যারা প্রাইভেট খাতগুলো আছে, ব্যবসা বাণিজ্য করে, সেখানেও কিন্তু আপনাকে নীতিমালা চর্চা করা দরকার। এখন সরকারি খাতে আপনারা যদি আমরা নিয়ম নীতি সব এনফোর্স করলাম, এর বাইরে অবাধে মানুষকে বাড়ি ঠকানোর, মানুষকে একেবারে শোষণ করা, সবকিছু ওপেন রাখলাম, তাহলে কিন্তু হবে না। কাজে একা সামগ্রিক সোসাইটি, সমগ্র জায়গায় সরকারি বেসরকারি খাত যেখানে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট আছে, সবগুলাই স্বচ্ছতার ভিত্তিতে করতে হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। এবং যারা স্টেক হোল্ডার, তাদের কাছে তো অবশ্যই এখানে তাদের অংশগ্রহণ নিয়ে এগুলো পরিচালনা করতে হবে গণতান্ত্রিক নীতিমালার ভিত্তিতে। গণতন্ত্র মানে শুধুমাত্র 5 বছর পরে ভোট করলাম আর সমস্ত জায়গায়, অন্য জায়গায় আমি আর মানুষের মতামতের দাম দিলাম না, এটা এভাবে কিন্তু। জি, আমি আপনার কাছে আবারও আসছি। অধ্যাপক ডক্টর রশিদী মাহবুব, ডক্টর মোশতাক হোসেন বলছেন যে দায়িত্ব এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার স্বাস্থ্য খাতে। আপনার কি মত? এটা তো মতের কিছু নাই। সেক্রেটারিয়েট থেকে স্বাস্থ্য খাত চলবে না। যারা যেখানে কাজ করে তাদের সেখানে দায়বদ্ধতা করতে হবে। কিভাবে করতে হবে সেটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। ঠিক একইভাবে হানিফ যেটা বলছে প্রকিউরমেন্ট, হানিফ কিন্তু ওপেনের কথাটা যেটা বলেছে সেটা কিন্তু স্বচ্ছতার ব্যাপার। স্বচ্ছতা যদি না থাকে, ওপেন মানে কাগজ দেখানো না, ওপেনটা হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে কাজগুলো করা হয়েছে কিনা। আমরা কিন্তু বিকেন্দ্রীকরণ অনেক আগেই বলে আসছি। বিকেন্দ্রীকরণ, বড় বড় ইনস্টিটিউশন গুলিকে আমরা বলেছি অটোনমাস দাও, অন্য যেগুলো আছে ডিস্ট্রিক্ট হাসপাতাল পর্যন্ত অটোনমাস দেওয়া যাবে, উপজেলাতে বিল্ড আপ করতে হবে, কালকেই দিতে হবে তা না। এটা কিন্তু ট্রায়াল এন্ড এররে দিয়ে আমরা কি দেখছি, একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আপনার অটোনমাস দেওয়া হয়েছে। এই সরকারের আমলে আরো 2টা ইনস্টিটিউট করা হয়েছিল, একটা ছিল কিডনি অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউট, তাকে দেয়নি। মা ও শিশু বিল পাস হয়েছে, সেখানে কিন্তু গভর্নমেন্টের হাত এখন রয়ে গেছে। তো সুতরাং আপনি আমাকে দায়বদ্ধতা করবেন, কিন্তু আমার যে ফ্রেমটা, সেই ফ্রেমটা আমি কার কাছে এখন সরকারি চাকরিজীবীদের একটা কথা আসতে পারে যে আমি চাকরিজীবী, বেতন ভাতা এগুলো কিভাবে পাবো। ইট উইল বি অ্যাট পার গভর্নমেন্ট, সেগুলো হবে, লেখাপড়ার ডিপুটেশন হবে। আমাকে আজকে রিকনস্ট্রাক্ট যদি করতে হয়, আপনার কিন্তু আমাকে প্রথমেই নামতে হবে আমার যে কমিউনিটি ক্লিনিক, সেখানে আমি কি সার্ভিস দিব, কি কি লোকজন পাওয়া যাবে, সেটা কিন্তু আমাকে করতে হবে। ইউনিয়ন ডিসপেন্সারি, ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং যেটা আছে, এগুলোকে কিন্তু ফ্রেমে আনতে হবে। উপজেলা লেভেলে আপনি কি কি সার্ভিস দিবেন, কিভাবে পাবে, ওখানকার ফাইন্যান্সিয়াল ইয়েটা কি হবে। আজ পর্যন্ত একটা জিনিস দিতে পারলাম না, সরকার যে টাকাটা হেলথ সেক্টরে রেভিনিউ হিসাবে কালেক্ট করে, সেটাও তো খরচ করার যোগ্যতা আমাদের দেয়নি। বিনা পয়সায় চিকিৎসা কে পাবে, কতটুকু পাবে, এগুলো আপনাকে নির্ণয় করে দিতে হবে। সুতরাং আমরা যে কথাগুলো বলছি যে বর্তমান ফ্রেমে রাজনৈতিক সদিচ্ছা মানে মুখে বলা না, অ্যাকশনে গিয়ে আপনাকে দেখাতে হবে যে আমি এটা করতে চাই, এটা করতে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে, কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে মিনিমাইজ করতে পারা যায় উইথ ডায়ালগ। সুতরাং এর বিকল্প তো কিছু নাই। আপনারা যেটা দেখেছেন করোনায় স্বাস্থ্য খাতের কঙ্কালটা দেখেছেন, কিন্তু এটা তো অনেকদিন থেকে আছে, আপনাদের নজরে পড়েনি। আপনারা হেড করছেন যখন ডাক্তার আর চিকিৎসক মারামারি করে, যখন চিকিৎসককে মারে কিংবা রুগীকে মারে। তা আমার প্রশ্নটা হচ্ছে, যদি আপনি সত্যিকারের একটা সুস্বাস্থ্য ব্যবস্থাপনা করতে চান, তাহলে অনেক করার আছে। পাবলিক হেলথকে দেখবে, পাবলিক হেলথ কি সিভিল সার্জন দেখবে না, তার জন্য একটা ভিন্ন স্ট্রাকচার দ্বারা করাবে। এগুলো কিন্তু অনেক কথা ডালে। এবং আমাদের কিন্তু স্বাস্থ্য নীতি একটা করা আছে, 2011-তে লাস্ট, 2000 একটা করা আছে, এগুলোর মধ্যে কিন্তু সবই দেওয়া আছে, কিন্তু এটা কেউ পড়েও দেখবে না। আজকে যাকে আপনারা হেলথ সেক্রেটারি করেছেন, উনি কি হেলথ কি জানেন?
উনি হেলথের কয়টা ইনস্টিটিউশন কিভাবে কাজ হয় এগুলো তো উনি জানেন না। বাইরে থেকে আসলো 2 দিন পরে জি ফিশারিতে চলে জি যায়, তো তাদের দিয়ে কি করবেন আপনারা? জি আমি 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 আপনার কাছে আরেকবার আসতে চাই। জনাব অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, সব কিছু লেখা আছে ঠিকঠাক, কিন্তু বাস্তবায়িত হচ্ছে না, কি বলবেন? এখানে অনেক কথাই তো হয়েছে, আমি ওনাদের কথার সাথে যুক্ত করতে চাই। আসলে আমরা যেখানে তিনজন ব্যক্তি আছি, প্রফেসর রশিদ মাহবুব, ডক্টর মোস্তাক এবং আমি, রশিদ মাহবুব স্যার আরো আগে থেকে যুক্ত হচ্ছে। আমরা গত 4 দশক ধরে এই দেশে একটা গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা তুমুল লড়াই করেছি। ডক্টর মিনার জীবন দিয়েছে, সে কারণে আমাদের অর্জন কিন্তু খুব দুর্বল নয়। আমাদেরকে দাঁড়াচ্ছে যে ম্যানেজমেন্টের জায়গাটা একদমই ডেভেলপ হচ্ছে না। আজকে ধরেন যে আমরা যদি রশিদ মোহাম্মদ স্যার যে কথাটা বললেন, আমাদের একটা ভালো স্বাস্থ্য নীতি আছে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দুবার, 2000 এটা প্রথমত হয়েছে এবং 2011-তে এটা আবার রিভিউ হয়েছে, আপডেট করা হয়েছে, ভালো স্বাস্থ্যনীতি, সেখানে সব সমাধান আছে, সেই জিনিসটা তো আমাদের করতে হবে। সেই কারণে আমরা মনে করি বাংলাদেশ স্বাস্থ্যখাতে প্রথম দুর্বলতা হচ্ছে, ধরেন আজকে স্বাস্থ্য ব্যবস্থার ডিমান্ড অনেক বেড়েছে, হ্যাঁ, কিন্তু আমাদের কাঠামো যাই থাকুক, আমাদের প্র্যাকটিসটা সেই মানধতা আমলের, এই প্র্যাকটিস দিয়ে আপনার স্বাস্থ্য ব্যবস্থা আমরা উন্নয়ন করতে পারবো না। আমাদের যদি অর্জনের কথা না, যেমন একটি বিষয় আমরা এখন আস্থার জায়গায় আসতে পারি, যে 5টা মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে এখন, এবং বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু বাদে 4টার অধীনে কিন্তু মেডিকেল কলেজগুলো দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, সো দ্যাট এই জায়গায় কিন্তু মেডিকেল এডুকেশনের জায়গাটা কিন্তু আমরা ডেভেলপমেন্ট পাবো, 5 থেকে 10 বছরের মধ্যে আমরা ভালো ডেভেলপমেন্ট পাবো। এই একটা জিনিস কিন্তু, যেটা অনেকে বলছে, আমাদের একটা বিএম এর বড় দাবি ছিল যে মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন, এটা কিন্তু আমাদের একেবারে 70 দশকের দাবি। এটা যদি আমাদের হয়ে যেত, কিন্তু আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, আমরা কিন্তু এই আদলে মেডিকেল বিশ্ববিদ্যালয় চাইনি, আমরা চেয়েছিলাম সমস্ত আন্ডার গ্রাজুয়েট এডুকেশন গুলোকে সমন্বয় করার জন্য, মান সম্পন্ন করার জন্য একটি দেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় হওয়া দরকার। জি সেখানে আমরা পোস্ট গ্রাজুয়েশন পেয়েছি, ভালো, অসুবিধা নাই, কিন্তু আন্ডার গ্রাজুয়েট সেখানে এইরকমই আমাদের সার্ভিস। এখানে কিন্তু ধরেন যে সাথী, আমি আপনাকে বলি, আমরা বারবার বলছি যে আমাদের সরকারের একটা সদিচ্ছা, রাজনৈতিক ইচ্ছা, সিদ্ধান্ত থাকতে হবে, তাহলে বাংলাদেশে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, মেডিকেল শিক্ষা উন্নয়ন কোনো বিষয় নয়। বিশ্বতে প্রচুর মডেল আছে, আমাদের দেশের সাথে মিলে আমরা করে নিতে পারি। এইখানে যে জিনিসটা হলো যে ধরেন যাই আছে এদিকেও চলা যায়, কিন্তু আমাদের মূল দুর্বলতা হলো আমাদের কোথাও পর্যবেক্ষণ নাই প্রপারলি, কোনো আমাদের সেই জায়গায় সুপারভিশনটা নাই। অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের একদম শেষ দিকে আছে আমি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হানিফ, নজরদারি নেই স্বাস্থ্য খাতে, মানধত্তা আমলের চিন্তা ভাবনা আছে, কি বলবেন? নজরদারি আসলে হেলথ সেক্টর কিন্তু অন্যান্য সেক্টরের মতো সেম থিং, শুধু একা না, প্রত্যেক কিছুর সময় এখানে যে কথাগুলো আমরা সবাই বলতেছিলাম যে আমাদের কোঅর্ডিনেশন নাই, একটা কথা। আর 2 নম্বর হচ্ছে হেলথ সেক্টরের মধ্যে একটা হচ্ছে একজন ডিজি, একজন নতুন আমাদের এখন ডিজি একজন জয়েন করেছেন, তিনি আদৌ কাজ করতে পারবেন কিনা। হেলথ মিনিস্ট্রির আন্ডারে হচ্ছে ডিজি। এখন হেলথ সেক্রেটারি আমাদের রশিদ মাহবুব সাহেব বললেন, ওনার যে আইডিয়া আছে সেই আইডিয়া দিকে উনি হেলথ সেক্টরে কতগুলো ইয়ে করবেন। প্রথম কথা হচ্ছে, সাধারণত আমাদের দেশের আইনগুলো হয় মন্ত্রণালয় থেকে, কিন্তু হয় রোড লেভেল থেকে। যেমন আমাদের কমিউনিটি হেলথ সেক্টর আছে, কমিউনিটি হেলথ সেক্টর থেকে তাদের প্রবলেম, তাদের কি কি ডিমান্ড, এই এগুলো ডেভেলপ করে ডিস্ট্রিক্ট লেভেল থেকে ডিভিশনাল লেভেল, তারপর হেলথ মিনিস্ট্রিতে আসবে, তখন এটা ইমপ্লিমেন্ট হবে। আমাদের এখানে হয় এখন মন্ত্রণালয় থেকে একটা অর্ডার দিল, সেই অর্ডারটা ইমপ্লিমেন্ট করা হয়, যেই জন্য আমরা কিন্তু বাস্তবমুখী কোনো কিছু, অনেক কিছুই করতে পারতেছি না। আর নজরদারি বলছেন, নজরদারিটা করবে কে? এখন নজরদারি করার মতো লোক এখন তো ওইরকম ভাবে ডেভেলপ করা হয়নি। আমি সেই জন্য বলতেছি, নজরদারিটা যেহেতু ডেভেলপ করা হয় নাই, আমি অলওয়েজ ফিল করি যে স্যারও বলছেন, আমার একমত হলেন যে উই হ্যাভ টু গিভ সাম অটোনমি দিতে হবে। যেগুলো আমরা উপজেলা লেভেল এখনো হয়তো ওরকম ভাবে ডেভেলপ করতে পারি নাই। যেমন কদিন আগে দেখলাম সাতকানিয়া হেলথ কমপ্লেক্স ওরা নিয়েছে উদ্যোগে একটা সেন্ট্রাল অক্সিজেন ডেভেলপ করেছে, তারপর বিভিন্ন রকম প্রকিউরমেন্ট করছে, কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো সম্ভব না। কিন্তু যখন অটোনমি দেওয়া হবে তখন লোকাল লোকরাও কন্ট্রিবিউট করবে, হেলথ সেক্টর আরো বেশি ডেভেলপ, আরো বেশি অ্যাকাউন্টেবিলিটি থাকবে। কারণ একজন লোকাল বডির কাছে অ্যাকাউন্টেবিলিটি থাকা আর সেন্ট্রাল অ্যাকাউন্টেবিলিটি অনেক ডিফারেন্স আছে। সেই জন্য
এই অটোনমি সিস্টেমটা আমাদের ইমিডিয়েটলি দিয়ে দেওয়া উচিত। জি, আর আমি অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি, আমার হাতে সময় নেই। আমি প্রত্যেকের কাছে এক বাক্য করে শুনতে যাব। না, আর সময় নেই আজকে, আর কারো কাছে যেতে পারছি না। কিন্তু আমরা চাই যে আমাদের দেশের সব মানুষ স্বাস্থ্যসেবা পাবেন, ঠিকঠাক চিকিৎসা পাবেন, এবং আমাদের দেশের মানুষ আমাদের নিজস্ব প্রতিষ্ঠানগুলোর উপর ভরসা রাখতে পারবেন। সেই পরিবেশ তৈরি হোক। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকায়। আপনাকে